নদীর তীরে সুফিয়ান ও সুলেমান বসে আছে। মন তার ভারী, চোখে কুয়াশা, জলে চাঁদ ঝাপসা আদো আধারি। মাঝিরা জাল ফেলেছে ঢেউর বুকে, নৌকা লণ্ঠন জ্বলছে। প্রকৃতি একদম নিস্তব্ধ, যেন বুকের ভিতর দুপদুপ শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। তিনটে নৌকায় তিনজন মাঝি, একজন অন্যজনকে বলছে, ও মাঝি গান ধরো, নীরব রাইত ভাঙ্গা দাও। সে মসৃণ কণ্ঠে গান ধরল, হাওয়া বলো কই নিয়া যাও, আমার প্রাণের তরি বাসাও। প্রেম যদি হয় নদীর ঢেউ, তবুও কেন সে তীরে আসাও। চাঁদনির রাতে মনোদাস, তুমি নাই তবুও আকাশবাস। জীবনটাও বেশি চলে তোমার স্মৃতির আশেপাশে। হাওয়া বলো কই নিয়া যাও, আমার প্রাণের তরি বাসাও। সুফিয়ান নিষ্প্রাণ চেহারা নিয়ে বসে আছে, তার বুকের ভেতর নদীর মতোই ঢেউ উঠছে। মাঝের গানের সুরে যেন তার নিজের কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জলের গভীরে। পরপর কয়েকটি সিগারেট ধরিয়েছিল, একটা দুটো টান দিয়ে ফেলে দিয়েছে, সিগারেট শেষ। সুলেমান ওর পকেট থেকে সিগারেট বের করে দিল, ইশারায় বুঝালো সিগারেট চাই না। পিছন থেকে পায়ের আওয়াজ আসছে, কাদের উপর থেকে সুফিয়ান ঘুরে তাকালো, লন্ডন হাতে ফর্সা কেউ এগিয়ে আসছে। কাছে আসতেই স্পষ্ট হলো মুখটি, আজমত নূরবেগ। সে এসে দাঁড়ায় সুফিয়ানের পেছনে। সুফিয়ানের রাগ উঠল। ফারদিনার সাথে সারাদিন কথা বলার চেষ্টা করে, অতিথি বলে ফারদিনাও সঙ্গ দেয়। সুফিয়ানের এটা মোটেও ভালো লাগে না, চরম অন্যায় এটা ওর। রাগে শরীর জ্বলে উঠল। সুফিয়ানের পাশে বসলো আজমত, দুজনের মাঝখানে সুফিয়ান। ডানে আজমত, বামে সোলেমান। আজমত আগ বাড়িয়ে বলল, তুমি নিশ্চয়ই সুফিয়ান। তোমার কথা ফারদিনা অনেক বলেছে। সেদিন তোমাকে বীজ রোপণ করতে দেখেছিলাম। আমি জানি ও সবার কাছেই আমার কথা বলে। সুফিয়ান অকারণেই বিরক্ত হলো, রাগ হলো। এখানে রাগ করার মতো কি বলেছে? আমি তোমাকে চিনি, তোমার কথা ফারদিনা সবসময় বলে, সাধারণ ব্যাপার। সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আজমাত বলল, নস্যি টানবে? না, এসব পছন্দ করি না। তুমি কোন দেশ থেকে যেন এসেছ? রাশিয়া, তুর্গেস্তান। আমি কিরগিজ শহরে থাকি। আমার ছোট্টবেলা থেকে ঘোরাঘুরি পছন্দ, তাই এখানেও চলে আসলাম। এখানে না আসলে ফারদিনাকে পেতাম না, কত সহজ সরল সুন্দরী নারী। সুফিয়ান দাঁতে দাঁত চেপে ধরল, বিড়বিড় করে বলল, শালা ইচ্ছে করছে তোকে নদীতে ডুবিয়ে মারি। কিছু বললে? না। বলছিলাম তুমি সাঁতার কাটতে জানো? হ্যাঁ। তাহলে তোমাকে আর ডুবতে হবে না। মানে? সুলেমান ঠোঁট চেপে হাসল। আজমাত নদীর দিকে দেখল, কিছু নৌকা ও মাঝি দেখা গেল। ওরা কি করছে? সে বুঝতে পারল না। জিজ্ঞেস করল, ওনারা কি করছে? সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে বলল, নদীতে জেলেরা মাছ ধরছে, মানে জাল ফেলেছে। ওটা এমন জাল যা দিয়ে তোমাকেও পেঁচিয়ে রাখা যাবে, আর ছুটতেই পারবে না। আজমাত হাসল, আনন্দ পেয়েছে তার কথায়। সুফিয়ান রাগ প্রকাশ করছে। গাদা রাশিয়ান বুঝতেই পারছে না। সুলেমান সুফিয়ানকে ফিসফিসিয়ে বলল, মনে হয় লোকটা আধা পাগল। পুরোটাই পাগল। আপনার নিশ্চয়ই হিংসে হচ্ছে। আমি বুঝি। নিজের ভালোবাসার মানুষটির নাম অন্য কোনো পুরুষের মুখে শুনতে ভালো লাগে না, সে যদি বাবা অথবা বাই না হয়। সুফিয়ান ঘাসের উপর শুয়ে পড়ল। তাকে উদ্বিগ্ন দেখে আজমাত বলল, তুমি কোনো কারণে চিন্তিত? তুমি জেনে কি করবে? যদি তোমার মনে হয় আমি সাহায্য করতে পারবো তবে বলতে পারো। পারবে না বলেই দেখো। সুফিয়ান নীরব, মাথার নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। সুলেমান চলে যায়, ওর দায়িত্ব পালনের সময় চলে এসেছে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গ্রামে টহল দেওয়ার জন্য বের হবে। রাত ঠিক 10টার কাছাকাছি হঠাৎ চাঁদের আলো তলিয়ে গেছে মেঘের আড়ালে। খণ্ডে খণ্ডে মেঘ উড়ে যাচ্ছে। মেঘ উড়ে যাওয়া শেষেই চাঁদের আলো নেমে আসলো। আজমাত নস্যি টানছে। সুফিয়ান জিজ্ঞেস করলো, আজ তুমি এখানে কেন? ফারদিনার সাথে আড্ডা দিলে না? একা একা ভালো লাগছিল না, তোমাকে দেখেছি এদিকে আসতে, তাই আমিও আসছি। দুটো প্রশ্ন করেছি, একটার উত্তর পেয়েছি। সুফিয়ানের সোজাসাপটা প্রশ্ন। আজমাত নস্যি রেখে বলল, ফারদিনাকে সন্ধ্যার পর থেকে দেখিনি। সুফিয়ান শঙ্কিত হয়ে উঠে বসে। দেখনি মানে? রশিদ চাচা, আদিব, রায়ান তারা কোথায়? তোমার রশিদ চাচা ঘরেই আছেন। চার ভাই কোথায় জানি না, ফারদিনাকে কোথাও পাইনি বলেই বাইরে বের হয়েছি। সুফিয়ান কিছুটা চিন্তিত হলো, এরপর লম্বা একটা শ্বাস এর সাথে সমস্ত চিন্তাভাবনা দূর করলো। বলল, রশিদ চাচা যখন ঠান্ডা মাথায় গড়ে আছেন, এর মানে ওরা হয়তো কোনো কাজ করছে। আজমাত সুফিয়ানের রেস্ট টেনে বলল, এটাই হবে। আচ্ছা, তোমার আর ওর সম্পর্কটা কি? বন্ধুত্ব? সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি একদিনই সেটাই ভেবেছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম
সম্পর্কটা শুধু বন্ধুত্বে নয়, এর চেয়ে গভীরে চলে গেছে। আজ বিকেলে যখন ও জঙ্গলে বসে চিৎকার করলো, তখন বুঝতে পারলাম আমি ওর আর্তনাদ সহ্য করতে পারবো না। আজ সন্ধ্যার পর থেকে যখন ওর দেখা মিলল না, আমি চিন্তিত হলাম। এর মানে আমি ওকে ভালোবাসি। দুনিয়ার প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে ভালোবাসা রয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ জীব ভালোবাসাকে সুন্দর রূপ দিয়েছে। আজমাত থেমে কিছু বলতে চাইল। সুফিয়ান বাকি কথা কেড়ে নিয়ে বলল, ভালোবাসাকে সবচেয়ে খারাপ এবং নিষ্ঠুরভাবে পূর্ণ করে দেয় সেই মানুষই। এটাই বলতে চেয়েছো তো? আজমাত শব্দব্যথিত হেসে মাথা আওড়ালো। হ্যাঁ, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। ভালোবাসায় ধোঁকা আর কষ্ট ছাড়া কিছুই নেই। সুফিয়ান বলল, ভালোবাসা আমাদের পূর্ণ করে, ভালোবাসাই আমাদের শূন্য করে। আমি ফারদিনাকে ভালোবাসি, তবে এখনো মুখ ফুটে বলিনি আমি তোমাকে ভালোবাসি। আজমাত উৎফুল্ল হয়ে বলল, এর মানে প্রেম নিবেদন? তুমি ওকে এখনো প্রেম নিবেদন করনি? না। কবে করবে? আমার গোলাপ গাছে পরবর্তী যেদিন গোলাপ ফুটবে সেদিন। সময়টা কবে? অল্প কিছু দিন। যদি গোলাপের পাপড়ি ঝরে যাওয়ার আগেই আমি ওকে বলে দেব। দ্রুত করো, আমি আবার ফিরে যাব রাশিয়ায়। তুমি জানো, রাশিয়া থেকে আমাদের এখানে আসতে আমার 1.5 মাস সময় লেগেছে। আমার দীর্ঘ ভ্রমণ ভালোই লাগে। তুমি ফিরে যাওয়ার আগেই আমি ওকে প্রেম নিবেদন করব। আজমাত আশেপাশে তাকিয়ে বিস্ময়ে বলল, ফারদিনার বাবা, তার ভাইয়েরা, তোমাদের সম্পর্ক কি? দ্বিধাবোধ করল আজমাত। সুফিয়ান বলল, কপালের লিখন, যদি আমার ভাগ্যে তার নাম লেখা থাকে, তবে অবশ্যই ওকে পাবো। নয়তো হাজার চেষ্টা করেও পাবো না। তুমি ভীষণ বুদ্ধিমান। তোমার বুদ্ধি দিয়ে একদিন ভালো কিছু করতে পারবে। তোমার চোরদের খবর কি? এখনো পর্যন্ত আমার কথা মতো কাজ করছে। ওরা পরিবর্তন হবে। যারা অন্যের হক ছিনিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, ওরা কি কখনো পরিবর্তন হবে? আমার মনে হয় না ওরা পরিবর্তন হবে। সুফিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল, আমি যদি এখন মরে যাই, মৃত্যুর শেষ মুহূর্তেও বলতে পারবো ওরা ঠিক পরিবর্তন হবে। আমার উপদেশও মনে রাখবে। আজমাত প্রসঙ্গ পাল্টে বলল, তোমার মা বাবা কোথায়? সুফিয়ান সময় নিয়ে বলল, বেঁচে নেই। কিভাবে মারা গেল? সেসব বলে লাভ কি? সেসব নিয়ে কথা বলতে চাই না। বোন নেই? না বোধক মাথা আওড়ালো। মুখটা শুকিয়ে গেল সুফিয়ানের। গাছ টেনে ছি গাছ টেনে টেনে ছিঁড়ছে। আজমাত তার ভাবমূর্তি দেখে বলল, তোমাকে দেখে কখনো মনে হয় তুমি ভীষণ সুখী, আবার কখনো মনে হয় তোমার ভিতরে চাপা কষ্ট লুকিয়ে আছে। আমি ঠিক বললাম তো? না, তুমি দু চোখে দুরকম ভাবে আমাকে দেখেছ। আমি সবসময় সুখী এবং খুশি। আমি আদিবের থেকে জানতে পেরেছি, বাঙালিদের মধ্যে কেউ কষ্ট পেলে নদীর তীরে বসে বসে থাকে। তুমি বসে আছো কেন? ফারদিনা আজ বিরক্ত করছে না। ও বিরক্ত করলে বিরক্ত হই না, অথচ বিরক্ত করছে না বলে বিরক্ত হচ্ছি। এই অনুভূতিকে কি বলে? আগ্রহ নিয়ে জানতে চাইল আজমাত। প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রেমে পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা। একবার পড়ে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবেই। বলেই সুফিয়ান হাসল। আজমাত আওয়াজ করে হাসল। সুফিয়ান তার হাসি দেখে বলল, বিনোদন পেয়েছ, তাই না? তোমাকে আনন্দ দেওয়ার জন্যই বলেছি। আজমাত হাসি থামিয়ে বলল, তুমি খুব মজার মানুষ। তোমাকে ফারদিনা পেলে সে ভীষণ আনন্দে থাকবে। সময় গড়াচ্ছে। দুজন উদ্দেশ্যহীন পথে গন্তব্যহীন হাঁটছে। তালুকদার বাড়ির পূব দিক ছেড়ে যাচ্ছে সুফিয়ান। চোখ তুলে একবার ফারদিনার ঘরটির দিকে দেখছে। অন্ধকার ঘর। ঠিক আছে তো ফারদিনা? সুফিয়ান চিন্তা করতে চাইছে না, অথচ ভিতরে প্রবল চাপ চাপ ব্যথা অনুভব হচ্ছে। উদ্দেশ্যহীন পথে হাঁটার ইচ্ছে নেই তার। আজমাতকে নিয়ে তালুকদার বাড়ির ভিতরে প্রবেশ করে। পরিবেশ শান্ত। এতটা শান্ত আগে কখনো ছিল না। আশেপাশে কিছু অনুচারীগণ বসে বসে গল্পগুজব করছে। ঘোড়ারা ধ্বনি তুলছে। পশু প্রাণীরা যা টের পায় মানুষ তা পায় না। মানুষ শুধু পশুর চিৎকার শুনতে পায়। আজমাত বলল, তুমি ভিতরে যাও, আমি পরে আসছি। সুফিয়ান ঘরের ভিতরে প্রবেশ করলো। ভিতরে অনুচারী দাসী কাউকে দেখা গেল না। রশিদ তালুকদার বসে আছে বৈঠকখানায়। কুদ্দুস তার পাশেই দাঁড়ানো। সুফিয়ান গলায় কাশি দিয়ে রশিদের দৃষ্টি আকর্ষণ করল। উনি বলল, সুফিয়ান যে, আয় বস। সুফিয়ান বসে। চারদিকে দেখল। কি ব্যাপার, এই রাতে তুই? কিছু দরকার? না অভিযোগ নিয়ে এসেছিস? সুফিয়ানের উদ্দেশ্য ফারদিনা। সে কোথায়? ঘর অন্ধকার কেন? এসব বলা যাবে না। আজ মিথ্যে বলতে হবে। শুক্রবার, অন্তত গুরুত্বপূর্ণ দিন। রাত এখনো 12টা ছুঁয়ে যায়নি। রাত এখন পর্যন্ত শুক্রবারে আটকে আছে। সুফিয়ানের দ্বিধাবোধ হলো। রশিদ তাকে চুপচাপ দেখে বলল, এ কি, চুপ করে আছিস কেন? টাকা পয়সা দরকার? জমি দরকার?
তুই তো আমাদের গ্রামের পুণ্য নিয়ে এসেছিলিস। তুই মানে বরকত। যে জমিতে হাত দিস ফসল ফলে যায়। বলেই হু হু শব্দ করে হেসে উঠল। সুফিয়ান বলল, হ্যাঁ, জমির বিষয়ে কথা বলতে আসছিলাম। আমি ৪ জনকে জমিতে চাষ করে আয় করার উপায় করে দিয়েছি। ওরা আমার জমিতে চাষ করছে। আমার কাজটা ওরাই করে দিচ্ছে। আমি বেকার ঘুরছি। তাই ভাবছিলাম আপনার থেকে আরো কিছু জমি বরাদ্দ নিয়ে চাষ করি। রশিদ টান চোখে সুফিয়ানকে দেখল। সুফিয়ানের দৃষ্টি স্থির। রশিদ একরকম প্রশ্রয়ের হাসি দিল। বলল, তোর মতো কর্মঠ ছেলেই দরকার প্রতিটি ঘরে ঘরে। তুই আগামীকাল থেকে আমার পশ্চিমের খালি জমিটা চাষ করবি। সুফিয়ান নীরব দর্শকের মতো রশিদের আড়ালে এদিক ওদিক দেখছে। রশিদ কুদ্দুসকে লক্ষ্য করে বলল, অতিথি এসেছে, চা নিয়ে আয়। এটাও কি বলে দিতে হবে হতচ্ছাড়া? কুদ্দুস মাথা নিচু করে চলে গেল। সুফিয়ান আরো কিছুক্ষণ থাকার সুযোগ পেল। যতক্ষণ না চা আসছে, পান করা হচ্ছে, ততক্ষণ ফারদিনের জন্য অপেক্ষা করা যাবে। চা খেলে ঘুম হবে না। আজ ঘুম এমনিতেও আসবে না। চা খেলে দোষের কিছুই হবে না। জেবুন্নেসা পানের থালা নিয়ে বৈঠকখানায় উপস্থিত হলো। সুফিয়ানকে দেখেই জেবুন্নেসা মুখ শক্ত করে গেল। ঠোঁটের কোণে হালকা বিদ্রূপের রেখা, চোখে এক ফোঁটা উষ্ণতাও নেই। যেন সে মানুষ নয়, কেবল বাতাসের কোনো অবাঞ্ছিত ছায়া। সুফিয়ান জেবুন্নেসাকে সালাম দিল। জেবুন্নেসা ঠোঁট কেচে হালকা হাসি দিয়ে বলল, তুমি নিশ্চয়ই ফারদিনার খোঁজ করতে এসেছ? রশিদ কৌতূহল নিয়ে বলল, ওর খোঁজে আসবে কেন? জেবুন্নেসার মুখ থেকে বেরিয়ে গেছে, ফারদিনার কথা বলতে চাইনি, আদিবের কথা বলতে চেয়েছে। হেসে উড়িয়ে দিয়ে বলল, আদিবের কথা বলেছিলাম। ওরা তো ভালো বন্ধু। আদিবের সাথে একজন রাখালের বন্ধুত্ব মানে কি করে সম্ভব? কোথায় ওর কোথায় ও আর কোথায় তুমি? তার উপর শুনেছি একটা ঘোড়া কিনেছ। চুরি টুরি করছো না তো? বলেই পান মুখে দিল। সুফিয়ান রেগে গেল। সে বয়সে বড় না হলে এতক্ষণে তির্যক কণ্ঠে জবাব দিত। নিজেকে সামলানোর চেষ্টা করলো, হলো না, ব্যর্থ হলো। উচ্চস্বরে জবাব দিয়েই বলল, আমি হালাল টাকা আয় করি, অন্যের হক ছিনিয়ে নিই না। আদিব আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, আমি না। ধনী গরিব জাত বেজাত এইসব দেখে কখনো বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনোটাই হয় না। তুমি বলতে চাইছো আমরা অন্যের হক ছিনিয়ে নিয়ে খাই? সুফিয়ান বসা ছেড়ে দাঁড়িয়ে বলল, যে যেমনটি করে সে অন্যকে নিয়েও তেমনটিই ভাবে। আপনারা বোধহয় চুরির আয় করেন, তাই বললেন। আমি না। থেমে রশিদের দিকে তাকিয়ে বলল, চাচা, আজ চলি। মাথাটা রাগে ধরে গেছে। আগামীকাল আসবো। বলেই বিক্ষুব্ধ হয়ে ঘর থেকে চলে গেল। রশিদ কোনো জবাব দিল না, হা হয়ে তাকিয়ে রইল। জেবুন্নেসা বলল, ও আমাকে অপমান করে চলে গেল, আর তুই চুপচাপ শুনলি? তোর বোনের অপমান সহ্য করলি? রশিদ কঠিন গলায় বলল, বাপের বেটা সুফিয়ান, কি হিম্মত ওর! জমিদারের বোনকে তার সামনেই কথা শুনিয়ে গেল। কি সাহস ওর! সারা দেশ খুঁজলেও ওর মতো ছেলে পাওয়া যাবে না। বলেই গর্বের সাথে হেসে উঠল। ভাই, তুই বদলে গেছিস। আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল, আর তুই হাসছিস? তুই ওর আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবি, আর ও চুপচাপ থাকবে? আমরা অন্যকে ৪টে কথা শোনাতে পারবো, আর সে জবাবে দুটো কথা শোনালেই দোষ। রশিদ থেমে গেলেন, হাত বাড়িয়ে পান মুখে দিল। বিচিত্র গলায় বলল, আমি ওর জবাবের ওপর প্রতিক্রিয়া করলে হয়তো থেমে যেত। কিন্তু তুই কি জানিস, কেউ রেগে গেলে তার রাগটা বহিঃপ্রকাশ করতে দিতে হয়। এতে তার মনের ভিতরের অস্থিরতা দূর হয়। সুফিয়ানের ভীষণ তেজ। তার মুখে প্রশংসা জেবুন্নেসার মোটেই ভালো লাগলো না। মুখ ভেঙচি দিল। বলল, তোর জ্ঞান নিয়ে তুই থাক, আমাকে জ্ঞান দিবি না। রাগ করলে শরীর খারাপ হয়। এত রাগ ভালো না। বলেই পিকদানিতে পিক ফেলল রশিদ। জেবুন্নেসা খিটখিট মেজাজে বলল, ওই রাখারের শরীরের জন্য ভালো ছিল। রশিদ এবার একটু হাসলো, ঠোঁট দুটো লাল হয়ে গেছে। পানের রসে মুখ ভরে গেছে। পুরুষ রাগলে হয় বাদশা, জানিস তো? জানি না, জানতেও চাই না। অপমান আমার সহ্য হয় না। এর প্রতিশোধ আমি নিবই। বলেই ক্রোধের আগুনের উপরে চলে গেল। রশিদ আওয়াজ করে হাসলো। কুদ্দুস চা নিয়ে আসলো। সুফিয়ান নেই। জিজ্ঞেস করলো, সুফিয়ান দাদা? চা না খেয়েই চলে গেছে? আমার কষ্টটাই বেফলে গেছে। চাটা আমাকে দে, আর যা দেখে আয় খামারের সব গরু ছাগল ঠিকঠাক আছে কিনা। কুদ্দুস মাথা নিচু করে সম্মতি জানিয়ে চলে যায়। রাত ঠিক ১টার কাছাকাছি। রাঙ্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় খাচ্ছে। বালতি ভরে জল রেখেছে। খড় খাওয়া শেষে জল খেলো। ওদের চোখে ঘুম নেই। সব মিলিয়ে ২-৩ ঘন্টা ঘুমোয়। চাঁদের আলো আজ অদ্ভুত নির্জন। সুফিয়ান মাঠের উঠোনে বসে আছে। সামনে তার প্রিয় গোরা রাঙ্গা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ তুলে একবার রাঙ্গার দিকে তাকালো।
রাঙ্গার চোখে যেন কেমন এক ক্লান্ত দৃষ্টি, ঠিক তার মতো। হাতে কলম, কাগজে অর্ধেক লিখা বাক্যগুলো ছড়িয়ে আছে। কিছু গল্প, কিছু স্মৃতি, কিছু না বলা কথা। আজ রাতে ফারদিনা আসেনি। প্রতিদিনের মতো আজও সে চাঁদের আলোয় দেখা দিবে বলে ভেবেছিল। কিন্তু পথ ছিল ফাঁকা। বাতাসে কেবল পলাশ পাতার মৃদু নড়াচড়া ছিল। সুফিয়ান লিখছিল, আজ সারাদিন কেমন কেটেছে। কিন্তু শব্দগুলো যেন তার হাতের মুঠোয় থেকে ফসকে যাচ্ছে। কলম কাগজে লাগে, আবার থেমে যায়। লেখা এক পর্যায়ে বন্ধ করলো। রাঙ্গা হালকা করে গোড়াধ্বনি দেয়, যেন বলে, আর লিখো না। মন তো আজ তোমার ফারদিনার কাছেই রয়ে গেছে। সুফিয়ান মৃদু হেসে ওঠে, কিন্তু চোখে জল টলমল করে। সে খাতা বন্ধ করে রাখে বুকের কাছে। চাঁদের আলোয় তার মুখে অদ্ভুত বিষণ্ণতা। আজ লেখার কালি ফুরোয়নি, মনটা যেন শুধু শুকিয়ে গেছে। আজ ঘুম আসবে না। উঠোনে পায়চারি করতে করতে এক পর্যায়ে বাড়ির চৌখট পেরিয়ে তালুকদার বাড়ির পূব দিকে এগিয়ে গেল। পথের দুধারে ধানের ক্ষেত বাতাসে দুলছে, একটার সাথে আরেকটা মিলে চিরচির শব্দ তৈরি করছে। তালুকদার বাড়ির পূব দিকে খামার। খামার ছাড়িয়ে সুফিয়ান যেতেই লন্ডন হাতে কুদ্দুসের সাথে দেখা হয়। কুদ্দুস বলল, আপনি এত রাতে ওইদিকে কোথায় যান? সুফিয়ান মিথ্যে বলবে না, সত্যি বলবে, তবে অন্যরকম ভাবে, যাতে মিথ্যের আশ্রয় না নিতে হয়। সুফিয়ান পাল্টা প্রশ্ন করল, তোর ফারদিনা আপা কোথায়? তখন গেলাম, দেখলাম না তো। কুদ্দুস নির্বাক হয়ে চুপ থাকলো কিছুক্ষণ, এরপর বলল, আমি আজ সন্ধ্যার পর তাকে দেখিনি। আচ্ছা, তুই যা। আপনি কোথায় যান? কাজ আছে, বলে সুফিয়ান হাঁটতে শুরু করলো। কারো খোঁজ নেওয়াটা একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। সে মিথ্যে বলেনি, এটাই সত্যি। পূব রাস্তার মাঝ বরাবর পথে দাঁড়িয়ে পড়ল সুফিয়ান। উদাস মনে ৩-৪ হাত জায়গার মধ্যে পায়চারি করছে। একটু পরপর ফারদিনার ঘরের দিকে দেখছে। ঘর অন্ধকার। সুফিয়ান সিগারেট বের করলো, কিন্তু ধরালো না। ফারদিনা বলেছিল, আমি সাথে থাকলেও তোমার মন সিগারেটের দিকে থাকে, আমার দিকে না। আজ সে কাছে নেই, সিগারেটের দিকেও মন নেই। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সুফিয়ান। রাত বাড়ছে। মাঝরাতের রাস্তায় নিস্তব্ধতা পুরো কুয়াশার মতো ঘন। চাঁদের অর্ধেক দাগেলা আলো জমিনে ছাপ ফেলেছে। ঠিক সেই সময় ফারদিনার ঘরের হালকা সোনালি ঝলক যেন নিঃশব্দে ফারদিনার উপস্থিত ঘোষণা দিল। সুফিয়ান ধীরে ধীরে পূবের দিকে এগুতে লাগলো। তার পদধ্বনি নীরবতার মাঝে কেবল তার নিজের কানেই বেজে উঠছে। বাতাস শীতল, আর তার মাঝে মাঝে শুকনো পাতা হোঁচট খেয়ে পড়ছে পথের ধারে। আকাশের তারা যেন তার অপেক্ষার সঙ্গী। আর ঘরের জানালা আলো তাকে এক মৃদু অনুপ্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। কৌশলে দেখবে ফারদিনাকে। বাড়ির পেছনে পৌঁছালো সুফিয়ান। দোতলার ফারদিনার ঘর। প্রাচীর টপকে উপরে ওঠা কষ্টকর। প্রাচীর উঁচু। এদিক ওদিক তাকিয়ে বর দিয়ে ওঠার মতো শক্তি কিছু খুঁজল। গাছের খণ্ড পড়ে আছে। বর দিয়ে প্রাচীর ছুঁতে পারল। ধীরে ধীরে ফারদিনার ঘরের জানালার দিকে এগুলো। জানালা খোলা। মোমবাতি লণ্ঠনের আলোয় ছড়িয়ে পড়ছে পুরো ঘর। কিছু দাসীরা একজনকে ঘিরে রেখেছে। কারো হাতে ধূপ, কারো হাতে শাড়ি। দাসীরা দুদিকে সরে গেল। সুফিয়ান কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। ওদের মাঝে ফারদিনা বসে আছে। শরীর ভেজা, চুল থেকে টপটপ করে জল পড়ছে। একজন দাসী চুল মুছিয়ে দিচ্ছে। চুল মোছা শেষ, সরে যায়। আরেকজন চুলে ধূপ-ধোয়া দিচ্ছে। ফারদিনা মাঝরাতে গোসল কেন করছে? শীতের সময় প্রতিদিন কেউ গোসল করে না। শীতের রাতে গোসল করা তো বোকামি মাত্র। যার মাথায় সমস্যা আছে একমাত্র সেই করবে। একজন দাসের কণ্ঠস্বর ভেসে আসলো, কি, তুমি খুশি তো?